তিন বোন তাদের মার সাথে মিলে চালায় তাদের খানদানি বিরিয়ানির ব্যবসা, কিন্তু এক এমএলএ তাদের থেকে প্রায় 3 লাখ টাকার বিরিয়ানি নিয়ে দেয় মাত্র 10,000 টাকা। তাই তারা বাধ্য হয়ে বাকি টাকা উদ্ধার করতে সাহায্য নিতে যায় এক উকিলের। আর এখানেই বাধে আরো বড় বিপদ, কারণ এই উকিলকে আগে থেকেই খুন করা হয়েছিল। এবার খুনের দায়ে ফেসে যাওয়ার ভয়ে এই 4 জন মিলে পাকাতে থাকে লাশ গুম করার আজব আজব সব প্ল্যান, যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আপনার। মুভির নাম জলিও জিমখানা। শুরুতেই আমরা ভবানী নামের একটি মেয়েকে দেখতে পাই। সে কায়ালপাট্টি নামের জোসেফ চার্চে যায়। সেখানে গিয়ে সে একটা পিচ্চি ছেলেকে বলে সে ফাদারের সাথে দেখা করতে এসেছে, তাই সে যেন একটু ফাদারকে ডেকে দেয়। ছেলেটাও তখন ফাদারকে ডাকতে যায়। তো বেশ অনেকক্ষণ ডাকার পর ফাদার নিজের রুম থেকে বেরিয়ে আসে। সে ছেলেটাকে বলে সে এত ডাকাডাকি করছে কেন। বাচ্চা ছেলেটা জানায় একটা মেয়ে এসেছে নিজের প্রবলেমের ব্যাপারে তার সাথে কথা বলতে, তাই সে যেন একটু মেয়েটার সাথে কথা বলে নেয়। এইটা শুনে ফাদার তাকে বলে আমি নিজেই তো পাইলসের প্রবলেমের মধ্যে আছি, আমি আবার কিভাবে অন্য কারো প্রবলেমে সাহায্য করব, বুঝুন অবস্থা। সে বলতে থাকে আমারই তো আজকে ডাক্তারের সাহায্য দরকার, আর একটু পরেই তো আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আছে। তো সে যখন এসব বলছিল তখনই দেখা যায় সেই মেয়েটা সেখানে চলে আসে। সে ফাদারকে বলে তার সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্যার কারণে সে ঠিক মতো ঘুমাতেও পারে না। ফাদার তখন বলে তুমি তো ঘুমাতে পারো না, আর আমি তো বসতেও পারি না। তখনই সেই বাচ্চা ছেলেটা ফাদারকে থামিয়ে বলতে থাকে এখানে যারা সাহায্যের জন্য আসে আমরা তাদের সাথে নিজেদের সমস্যা ডিসকাস করতে পারি না। সে আরো বলে বাইবেলে গড বলেছে ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। ফাদার তখন সেই ছেলেটাকে বলে এই তোকে না কতবার মানা করেছি আমার পারমিশন ছাড়া বাইবেল পড়বি না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। এরপরই ফাদার ভবানীকে তার সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করে। ভবানী এবার নিজের লাইফের কাহিনী বলতে শুরু করে। সে জানায় যে মেঘনানাপুরাম নামের একটা শহর আছে যেটা তেনকাসি ডিস্ট্রিক্টে, সেখানেই সে থাকে। তারা মোট 3 বোন, আর তাদের 3 জনেরই ডিফারেন্ট ট্যালেন্ট আছে। তো ভবানী জানায় সে তার বোনেদের মধ্যে সবার বড়, আর সে যে কারো মিমিক্রি করতে পারত, এমনকি সে ঠোঁট না নাড়িয়েও কথা বলতে পারত। ফাদার তো একথা শুনে বেশ অবাক হয়ে যায়। সে তখন ভবানীকে থামিয়ে বলে তুমি তাহলে একজন মিমিক্রি আর্টিস্ট, তাহলে আমার মিমিক্রি করে দেখাও তো। ভবানী তখন ঠোঁট না নাড়িয়ে ফাদারের মিমিক্রি করে দেখায়। এটা দেখে ফাদার আর ওই পিচ্চি দুজনেই তো বেশ অবাক। এরপরই ভবানী তার ছোট বোনেদের কথা বলে। তার এক বোনের নাম শিবানী আর এক বোনের নাম ইয়াঝিনী। শিবানী রোবোটিক্স নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে। রোবোটিক্সে তার গোল্ড মেডেলও আছে। সে রোবটের মাধ্যমে মৃত ছাগল, কুকুর, এমনকি মুরগিরও বডি নাড়াতে পারে। সে নিজের এইসব রোবোটিক্স এক্সপেরিয়েন্সের জন্য অনলাইনেও বেশ ফেমাস। এই কথা শুনে ফাদার বলে তাহলে তোমার বোনকে কবরস্থানে যেতে বলো, মৃত ব্যক্তিকে তুলে তার বডি চালাতে বলো, তাহলে তো সে আরো ফেমাস হয়ে যাবে। কিন্তু ভবানী তার কথায় পাত্তাই দেয় না। এরপর সে ইয়াঝিনীর কথা বলতে শুরু করে। ইয়াঝিনীর ট্যালেন্ট ছিল সে যে কারোর সিগনেচার একদম পারফেক্টলি কপি করতে পারত। সে তো রিপোর্ট কার্ডে নিজের বাবার সিগনেচার থেকে শুরু করে গভর্নমেন্টের বিভিন্ন সিগনেচারও নকল করে ফেলে। তাই ভবানী বলে ইয়াঝিনী খুবই ট্যালেন্টেড, কিন্তু ফাদার তখন বলে এটাকে ট্যালেন্ট বলে না, এটাকে জালিয়াতি বলে। এবার ভবানী নিজের মা চেলাম্মার কথা বলতে শুরু করে, যার ট্যালেন্ট ছিল সে ননস্টপ রেডিওর মতো বকবক করতে পারত। তো এইসব শুনে ফাদার বলে এই ফ্যামিলি তো পুরোটাই ফ্রড দিয়ে ভরা। এরপর সে আরো বলে তাহলে তুমি চার্চে আমার মতো পাইলস রোগে ভোগা এক ফাদারের কাছে এসেছো এই জন্য যাতে গডের কাছে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করি। ভবানী তখন বলে না, এমনটা মোটেই নয়। এরপর সে বলে ফাদার কিন্তু তার গল্প বলাতে ডিস্টার্ব করছে, যদি সে এমন আরো করে তাহলে কিন্তু ভবানী আবারও নিজের গল্প প্রথম থেকে বলতে শুরু করবে। ফাদার তো এবার খুবই বিপদে পড়ে যায়। তাই সে কোনো মতে বলে ঠিক আছে তুমি শুরু করো, আমি আর তোমাকে ইন্টারাপ্ট করব না। ভবানী এরপর তার এক মামার কথা বলে, যাকে তারা সবাই মাতাল মামা বলে ডাকত। তারপর ভবানী নিজের দাদার কথা জানায়। তার নাম ছিল থাঙ্গাস্বামী। সে একজন বিরিয়ানি স্পেশালিস্ট। হাইওয়ের পাশে তার নিজস্ব একটা বিরিয়ানির হোটেলও ছিল, যার নাম ছিল ভেলিয়াক্কারান বিরিয়ানি, যেটা অনেক বেশি জাঁকজমকপূর্ণ ছিল। সবাই ভবানীর দাদার বিরিয়ানি অনেক বেশি পছন্দ করত, কিন্তু একটা সময় বাসের রুট চেঞ্জ করে দেয়া হয়। এতে তো ভবানীর দাদা তার অনেক ক্লায়েন্টদের হারিয়ে ফেলে, কারণ ওই রাস্তায় খুব কম মানুষই যাতায়াত করত।
আর রাস্তা পরিবর্তন হওয়ার কারণে ভবানীর দাদার দোকানে ভিড়ও ধীরে ধীরে কমতে থাকে। একসময় মাছি ছাড়া সবাই তার দাদার দোকানে আসা বন্ধ করে দেয়। আর এই সব কারণেই ধীরে ধীরে ভবানীর দাদাকে নিজের হোটেলটা বিক্রি করে দিতে হয়। এরপরই সে অন্য লোকের হোটেলে ওয়েটারের কাজ করতে শুরু করে। এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। তবে সেখানে অনেক সময় লোকেরা তার সাথে অনেক খারাপ ব্যবহার করত, যেটা ভবানী আর তার বোনেরা সহ্য করতে পারেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা একটা নতুন হোটেল শুরু করবে। এরপরই তারা রকেট রবি নামের এক ব্যক্তির কাছে যায় তাদের জমি বন্ধক রাখতে। তবে তারা খুব ভালোভাবেই জানতো রকেট রবি নিজের ইন্টারেস্টের টাকা তোলার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। এত সবকিছু জানার পরেও তারা ওই রকেট রবির থেকে 15 লক্ষ টাকা নিয়ে নিজেদের একটা হোটেল শুরু করে। এরপর থেকেই তারা সবাই একসাথে নিজেদের হোটেলের প্রচারণা করতে শুরু করে। তারাও তাদের হোটেলের নাম দিয়েছিল ভেলিয়াক্কারান বিরিয়ানি। শিবানী তো তার সোশ্যাল মিডিয়ায় লাইভে গিয়ে তাদের হোটেলের প্রচারণা করতে থাকে। সবাই তো বেশ এক্সাইটেড ছিল, এমনকি সে তো একটা রোবটও বানিয়ে নিয়েছিল তাদের হোটেলে কাজ করার জন্য, যাতে করে তাদের হোটেলটা আরো বেশি ফেমাস হয়ে যায় আর সব মানুষের কাছে এই হোটেলের নাম ছড়িয়ে পড়ে। তো এর কিছুদিন পরেই তেনকাশিতে ইলেকশনের প্রস্তুতি শুরু হয়। সেই ইলেকশনে আদাইকাল রাজ নামের এক ক্যান্ডিডেট জিতেও যায়। এরপর সেই আদাইকাল রাজের জিতের সাকসেস পার্টি সেলিব্রেট করতে তার দলের লোকেরা বিরিয়ানি অর্ডার করতে চায়। তাই তারা ভবানীর দাদার ওই বিরিয়ানির হোটেলে আসে, যেখানে তারা 2000 চিকেন বিরিয়ানি আর 2000 মাটন বিরিয়ানির অর্ডার দেয়। এটাই ছিল তাদের হোটেলের প্রথম বড় অর্ডার। এতে ভবানীর পরিবার তো খুবই খুশি হয়। তাদের তো খুশির ঠিকানাই ছিল না। এরপর তারা সবাই মিলে বেশ আনন্দের সাথে সব খাবার দাবারের ব্যবস্থা করে। এরপরই সেই সেলিব্রেশনের দিন চলে আসে। সবাই তো খুব মজা করে খাওয়া দাওয়া করে। সবাই তাদের খাবার অনেক বেশি পছন্দ করে। এমনকি শিবানী তার সেই রোবটকেও সেখানে কাজ করার জন্য নিয়ে এসেছিল। এতে তো সবাই আরো বেশি ইন্টারেস্ট পায়। তো সকলের খাওয়া দাওয়া শেষ হলে ভবানীর দাদা আদাইকাল রাজের দলের সেই লোককে পেমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই ব্যক্তি তাদের বলে তারা যেন এমএলএ আদাইকাল রাজের সাথে দেখা করে আর এই ব্যাপারে কথা বলে। তো এরপরই তারা সকলে চলে যায় এমএলএর সাথে দেখা করতে, কারণ এতগুলো টাকার ব্যাপার। তো তখন তারা নিজেদের পেমেন্টের জন্য তাকে রিকোয়েস্ট করে। ভবানীর মা বলে তারা তাদের বিশ্বাস করে কোনো অ্যাডভান্স না নিয়েই অর্ডারটা কনফার্ম করে দিয়েছিল। সে এটাও জানায় তারা এই হোটেলটা শুরু করেছে নিজেদের জমি বন্ধক রেখে। এছাড়াও এটাই তাদের প্রথম বড় অর্ডার। তখনই দেখা যায় এমএলএ চেকবুকে টাকার পরিমাণ লিখে সেটা তাদের দিয়ে দেয়। ভবানীর দাদা তখন দেখতে পায় সেখানে শুধুমাত্র 10,000 টাকার অ্যামাউন্ট দেয়া আছে, যেখানে তাদের অর্ডার ছিল 2.5 লক্ষ টাকারও বেশি। তাই সে এটা দেখে খুবই অবাক হয়। এরপর সে যখন এই ব্যাপারে এমএলএ কে জিজ্ঞেস করে, তখন সে বলে তোমরাই প্রথম হোটেল যারা রুলিং পার্টির থেকে টাকা পাচ্ছ, বুঝেছো? তাই এটাই তোমাদের জন্য অনেক বেশি। চুপচাপ এই টাকা নিয়ে এখনই এখান থেকে চলে যাও। ভবানীর দাদা তখন বলে আমি যদি এই চেকটা নেই তাহলে সবাই জানবে আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, কিন্তু আমি যদি চেকটা ফেরত দিই তাহলে সবাই জানবে আমি আপনাকে 2,64,500 টাকা দয়া করেছি। এই কথা বলে সে ওই চেকটা ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। তার এই কথা শুনে তো এমএলএ অনেক বেশি রেগে যায়। তখনই এমএলএর লোকেরা ভবানীর দাদাকে বেশ মারধর করে, এমনকি তাদের হোটেলের ট্রাকটাও তারা জ্বালিয়ে দেয়। তখন ভবানীর দাদার ঘাড়ে প্রচন্ড আঘাত লাগার কারণে তার রক্তনালী ড্যামেজ হয়ে যায়। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে। ভবানীর লাইফের এই কাহিনী শুনে তো ফাদার এবার কাঁদতে শুরু করে। সে বলে তোমার গল্পে হিরো কখন আসবে? ভবানী তখন আবারও নিজের কাহিনী কন্টিনিউ করে। এখানে আমরা পুনগুন্ডারান নামের এক লয়ারের সাথে পরিচিত হই। সে এমএলএর বিরুদ্ধে একটা কেস ফাইল করে, যেখানে সে এমএলএর ফেক মেডিকেল ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ করে। সে জানায় এমএলএ মিথ্যা মেডিকেল ক্যাম্প করে সেখান থেকে গরিব অসহায় মানুষদের প্রেসক্রিপশনের নাম করে সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয়। এরপরই ফ্রড ভাবে তাদের থেকে তাদের সমস্ত জমি নিজের নামে করে নেয়। তার এই লুটপাটে 28 জন লোক ভিকটিম হয়েছে এ পর্যন্ত। গরিবদের টাকা আত্মসাৎ করার জন্য গুন্ডারান এমএলএর শাস্তি দাবি করে। কোর্ট থেকে জানানো হয় কিছুদিন পরে এই মামলার রায় দেয়া হবে। এই সুযোগে গুন্ডারান এমএলএর বিরুদ্ধে আরো প্রমাণ সংগ্রহ করা শুরু করে।
এভাবে এমএল এর সমস্ত কালো ধান্দা সে ধীরে ধীরে বন্ধ করে দিতে থাকে। পরের দৃশ্যেই আমরা দেখি টিভিতে ব্রেকিং নিউজে বলা হচ্ছে গুন্ডারান এখন তামিলনাড়ুর সিএম এর বিরুদ্ধে কেস ফাইল করেছে, যেখানে সে সিএম এর বিরুদ্ধে 4,000 কোটি টাকা দুর্নীতির অ্যালিগেশন এনেছে, যেটা কিনা বন্যা দুর্গত মানুষদের সাথে স্ক্যাম করা হয়েছিল। এমএলএ কে তখন আমরা সিএম এর সাথে দেখতে পাই। এমএলএ সিএম কে বলতে থাকে ও এতদিন আমার পেছনেই লেগেছিল আর এখন আপনার পেছনে লেগেছে। তখন সিএম তো বেশ চিন্তিত হয়ে যায় আর জানায় গুন্ডারান অলরেডি 2 জন মিনিস্টারকে জেলে পাঠিয়েছে। এমএলএ তখন সিএম এর কাছে অনুরোধ করে বলে সে যেন তাকে আর একটা বার সুযোগ দেয়, সে গুন্ডারানের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিবে। সিএম তখন এমএলএ কে বলে গুন্ডারানের এই সমস্ত কেস ক্লোজ করে দাও, নয়তো ওকে রাস্তা থেকে সরিয়ে ফেলো। এরপর এমএলএ নিজের লোকেদের মাধ্যমে একজনকে ঠিক করতে শুরু করে যে গুন্ডারানকে রাস্তা থেকে সরিয়ে দিবে। তো এরপরই তারা পট্টু ভবানী নামের এক লোককেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যে কিনা এর আগে 49টা মার্ডার করেছিল। এমএলএর লোকেরা তখন পট্টুর সাথে দেখা করতে চলে যায়। পট্টু তো খুব ভাব নিয়ে বলতে থাকে সে খুব সহজেই গুন্ডারানকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে, তারা যেন কোনো চিন্তা না করে। এদিকে ভবানীর দাদার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। ডাক্তার ভবানীকে জানায় যদি 24 ঘন্টার মধ্যে ভবানীর দাদার সার্জারি করা না হয় তাহলে হয়তো তার দাদা কোমায় চলে যাবে, তাও সারা জীবনের জন্য। আর এই সার্জারি করতে সর্বমোট 25 লক্ষ টাকার প্রয়োজন। এরপরই ভবানী আবারও রকেট রবির কাছে সাহায্যের জন্য চলে যায়। রকেট রবি জানায় সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভবানীকে এই টাকাটা ট্রান্সফার করে দিবে। তো এর কিছুক্ষণ পরই দেখা যায় ভবানীর অ্যাকাউন্টে টাকা চলে আসে। ভবানীও সেটা নিয়ে দ্রুত হসপিটালে যায় আর তার দাদার সার্জারির জন্য সেখানে জমা করে দেয়। এরপরই সে রকেট রবিকে ধন্যবাদ জানানোর জন্য ফোন দেয়, কিন্তু রকেট রবি জানায় সে ভবানীকে কোনো টাকা পাঠায়নি। সে বলে আমি যখন শুনেছি তোমার দাদা একটা পলিটিশিয়ানের সাথে ঝামেলা করেছে আর হসপিটালে চলে গিয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই ব্যাপারে একদমই ইন্টারফেয়ার করব না, এ কারণে আমি তোমাকে কোনো টাকা পাঠাইনি। এরপরই রকেট রবি ভবানীকে হুমকি দেয় আর বলে তোমাদের আমি যে 15 লাখ টাকা দিয়েছি সেটা যদি ইন্টারেস্টের সাথে আমাকে ফিরিয়ে না দাও তাহলে আমি তোমাদের সবাইকে পথে বসিয়ে ছাড়বো। তো ভবানী যখন নিজের পরিবারকে এই ব্যাপারে জানায় সবাই তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর যখন তারা এসব ব্যাপারে কথা বলছিল তখনই এমএলএ লোকেরা সেখানে চলে আসে। তারা ভবানীকে বারবার ফোন করছিল কিন্তু ভবানী সেটা রিসিভই করছিল না। তারা তখন বলতে থাকে আমরা পট্টু ভবানী নামের এক লোককে হায়ার করেছিলাম আমাদের একটা অপারেশনের জন্য, সে সেই কাজ করার জন্য 25 লক্ষ টাকা চার্জ করেছিল। এরপরই ও আমাদের নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, যেহেতু ওর নামও পট্টু ভবানী আর তোমার নামও ভবানী, আবার ওর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 90 আর তোমার অ্যাকাউন্টের লাস্ট নাম্বার 09। তাই আমার লোকেরা ব্যাংক থেকে টাকা পাঠানোর সময় ভুল করে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, তাই পট্টু ভবানীর 25 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে চলে গেছে। সবাই তো এবার বুঝতে পারে যে কিভাবে তাদের অ্যাকাউন্টে টাকাটা এসেছিল। এমএলএর লোকেরা তখন ভবানীদের কাছ থেকে টাকাটা ফেরত চায়। তখন ভবানীরা জানায় তারা তাদের দাদার সার্জারির জন্য সেটা খরচ করে ফেলেছে। এমএলএর লোকেরা তো তখন তাদেরকে 24 ঘন্টার সময় দেয় ওই টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য। তারা বলে যদি ভবানীরা এই সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দিতে না পারে তাহলে তাদের বাড়ি সহ পরিবারের সবাইকে ওরা জীবিত জ্বালিয়ে দিবে। এই সব কিছুতে ভবানীর পরিবার তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না কিভাবে তারা টাকাটা ম্যানেজ করবে, তাও আবার এত অল্প সময়ের মধ্যে। এর মধ্যেই ভবানীর দাদারও অপারেশন সাকসেসফুল হয়ে যায়, তার জ্ঞান ফিরে আসে। তখনই তার দাদা তাদেরকে লয়ার গুন্ডারানের সাথে দেখা করতে বলে। সে বলে গুন্ডারান অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে, সে তো এমএলএর বিরুদ্ধে কেসও লড়ছে, তাই ভবানীরা যেন তার সাথে গিয়ে দেখা করে, একমাত্র সেই তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তো গুন্ডারান কোন হোটেলে থাকে এটাও ভবানীর দাদা তাদেরকে জানায়। এরপর তারা সবাই সেই হোটেলে চলে যায়। ভবানীর মা রিসেপশনিস্টকে বলে তারা গুন্ডারানের কাছের আত্মীয় আর তারা তার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে রিসেপশনিস্টও তাদের সেখানে অ্যালাউ করে দেয়। তো যখন তারা গুন্ডারানের রুমে যায় তারা দেখে গুন্ডারান টিভি দেখছে। তো এরপরই তারা নিজেদের সমস্ত প্রবলেম তাকে বলতে থাকে, কিন্তু গুন্ডারান তো কোনো রেসপন্সই করে না। তখন তারা গুন্ডারানের কাছে এগিয়ে যায়। সেই সময়ই তারা দেখতে পায় যে গুন্ডারান তো নড়াচড়া কিছুই করছে না, সে একভাবে টিভির দিকেই তাকিয়ে আছে। এটা দেখে ইয়াজিনী ভয়ে ভয়ে বলে গুন্ডারান কি মরে গেছে?
সকলেই তো এই কথা শুনে অনেক বেশি প্যানিকড হয়ে যায়। ভবানীর মা বলতে থাকে, যার আমাদের বাঁচানোর কথা ছিল সেই তো মরে পড়ে আছে, এখন আমাদের কি হবে? ভবানীরা তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কেননা গুন্ডারানের মৃত্যুর জন্য তো সবাই তাদেরকেই দায়ী করবে, কারণ এই রুমে তো এখন শুধুমাত্র তারাই আছে। এর মধ্যে রুমের দরজায় কেউ একজন নক করে বসে। তারা দেখে এমএলএর দলের সেই 2 জন লোক এখানে এসেছে, আর তাদের হাতে একটা ছুরিও আছে। তাই তারা তখন দরজা ওপেন না করে তাড়াতাড়ি গুন্ডারানকে বেডে শুইয়ে দিতে যায়, যাতে বাইরে থেকে কেউ এসে দেখে ভাবে গুন্ডারান ঘুমিয়ে আছে। কিন্তু তাদের এই কাণ্ড করার মাঝেই এমএলএ সেই 2 জন লোক ভেতরে চলে আসে, কারণ ডোর তো লক করা ছিল না। তারা তাদের এসব কাহিনী দেখে বেশ আনন্দিত হয়ে যায়। ভবানীরা বলতে থাকে, গুন্ডারান তো আগে থেকেই মরেছিল, তারা তাকে মারেনি। এমএলএর লোকেরা তো বেশ খুশি হয়ে বলতে থাকে, কিছু না করেও ভবানীরা খুব সহজেই ফেসে যাবে, কেননা সবখানেই তাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। এমনকি এখানে দেখে তো মনে হচ্ছে তারা গুন্ডারানের গলায় চাদর পেঁচিয়ে মারার চেষ্টা করছে, আর প্রমাণ হিসেবে তাদের অ্যাকাউন্টে তো 25 লক্ষ টাকাও চলে গিয়েছে। এটা দ্বারা যে কেউ ভেবে নিবে এই টাকার বিনিময়েই পুরো পরিবার গুন্ডারানকে মারতে চলে এসেছিল। এসব বলে তো তারা বেশ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একজন ওয়েটার সেখানে আসে। গুন্ডারান তাকে কিছু জিনিস আনতে দিয়েছিল, তো ভবানী গিয়ে কোনোভাবে তার থেকে সেই জিনিসগুলো নিয়ে নেয়। এর মধ্যেই রিসিপশন থেকে ইন্টারকমে একটা কল আসে। তাদের জানানো হয় 30 মিনিট পরে গুন্ডারানের এই হোটেল থেকে চেক আউটের সময় হয়ে যাবে, তাই এর মধ্যেই গুন্ডারানকে এখান থেকে বেরোতে হবে। ভবানীরা এই কথা শুনে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। ভবানীর মা তো বলতে থাকে, চলো আমরা দ্রুত এখান থেকে চলে যাই। ভবানী তখন বলে, গুন্ডারানকে এই অবস্থায় দেখলে যে কেউ তাদেরকেই সন্দেহ করবে, কেননা তারাই সবশেষে গুন্ডারানের সাথে দেখা করতে এসেছিল। আর ভবানীর মা তো রিসিপশনিস্টকে এটাও বলেছিল যে আমরা গুন্ডারানের কাছের আত্মীয়। ভবানীর মা বলে, আমি কি জানতাম এই সব কিছু হবে? এসব জানলে তো এই কথা আমি কোনোদিনও বলতাম না। ভবানী তখন বলে, তুমি তো আমাদের হোটেলের কার্ডটাও ওদেরকে দিয়েছো, তাই এখন আমাদের পর্যন্ত পৌঁছানো কোনো ব্যাপারই না। ভবানী বলে, পুলিশ এসে পোস্টমর্টেম করার আগেই আমাদের গুন্ডারানের বডি এখান থেকে নিয়ে যেতে হবে, আর সবার সামনে এমন অ্যাক্ট করতে হবে যাতে সবাই গুন্ডারান এখনো জীবিত আছে এটাই ভাবে। এরপরই তার বডি দূরে কোথাও নিয়ে যেয়ে ফেলে দিতে হবে। এরপর তারা সবাই মিলে ভাবতে থাকে কিভাবে তারা বডিটা বাইরে নিয়ে যাবে। ফাইনালি তারা একটা বুদ্ধি পেয়ে যায়। তারা চেয়ারের চাকা খুলে একটা জুতোর পেছনে লাগিয়ে নেয়। এরপরই গুন্ডারানকে সেই জুতো পরিয়ে দেয়। এরপর গুন্ডারানের হাতের সাথে ফেভিকলের আঠা লাগিয়ে তার হাতে একটা ল্যাগেজও ধরিয়ে দেয়, আর তার চোখে একটা সানগ্লাস পরিয়ে দেয়। তারপর তারা সবাই গুন্ডারানকে কোনোভাবে ধরে সেখান থেকে বের হতে থাকে। বাইরে বেরিয়েই একটা লোকের সাথে তাদের দেখা হয়ে যায়, যে কিনা তাদের দিকেই তাকিয়েছিল। গুন্ডারানের বডি তখন ভবানীদের হাত থেকে ছুটে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। তখনই তারা এই বিষয়টা কভার করার জন্য অদ্ভুত ডান্স করতে শুরু করে দেয়। এরপর কোনো রকমে গুন্ডারানকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এরপরেই আমরা দেখি যে লোকটা তাদের দিকে তাকিয়েছিল সে তো আসলেও অন্ধ ছিল। এরপরই তাদের সাথে ইন্স্যুরেন্স কোম্পানির এক লোকের দেখা হয়। সে আবার গুন্ডারানের ভক্তও ছিল। সে তো নিজের পলিসি নেওয়ার জন্য বিভিন্ন ভাবে তাদের কনভিন্স করার চেষ্টা করতে থাকে। ভবানীরা তখন কোনোভাবে তার থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। সেই হোটেলেই আবার এক স্থানে ওয়েডিং প্রোগ্রাম ছিল। ভুলবশত গুন্ডারানের বডি তাদের হাত থেকে ছুটে যায়, আর গুন্ডারান তখন সেই প্রোগ্রামের মধ্যে চলে যায়। যেহেতু তার জুতোর নিচে চাকা লাগানো ছিল, তাই সেখানে গুন্ডারানের জন্য সবকিছু ভাঙচুর হতে শুরু করে। অবস্থা তো বেশ বেগতিক হয়ে যায়। সবার মধ্যে তখন ঝগড়াঝাটি লেগে যায়। সেই সময় এক ব্যক্তি তো গুন্ডারানকেই মারতে শুরু করে। ভবানীরা তখন কোনোভাবে এসে তাকে উদ্ধার করে। এদিকে গুন্ডারানের অ্যাসিস্ট্যান্ট তো বারবার তাকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু গুন্ডারান তো ফোনই রিসিভ করে না। তাই সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। তাই সে আরভি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভবানীর মাতাল মামার গাড়িতেই লিফট নেয় সেখানে যাওয়ার জন্য। অন্যদিকে ভবানীরা অনেক কষ্টে গুন্ডারানের বডি সেখান থেকে বের করে আনে। হোটেল থেকে বের হওয়ার পরেই সেখানে আবারও পুলিশের সাথে তাদের দেখা হয়। সেই পুলিশ তাদের দেখেই চিনে ফেলে। আসলে সে ভেলিক্কারান বিরিয়ানি হোটেলের ডাই হার্ড ফ্যান ছিল। সে বলে এমএলএ তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, এই ব্যাপারে তারা জানে, তাই তারা ভবানীদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিবে বলেও জানায়। ভবানীরা তখন ধন্যবাদ দিয়ে কোনো রকমে সেখান থেকে চলে যায়।
অপরদিকে হোটেলে সেই মেয়েটাও তখন গুন্ডারানের খবর নিতে চলে আসে। রিসেপশনিস্ট তাকে জানায় কিছুক্ষণ আগেই তার পরিবার এসে তাকে নিয়ে চলে গেছে। মেয়েটা তো এই কথা শুনে খুবই অবাক হয়, কেননা গুন্ডারান তাকে জানিয়েছিল তার কোনো পরিবার নেই। সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। এদিকে ভবানীরা মাতাল মামার গাড়িতেই গুন্ডারানকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। সব কাহিনী শুনে মাতাল মামা তো অনেক বেশি অবাক হয়ে যায়। রাস্তায় তারা একটা দলের মিটিং দেখতে পায়। আসলে সেই লোকেরা সেখানে বসে সরকারের বিরুদ্ধে অনশন কর্মসূচি করছিল। তখনই ভবানীরা প্ল্যান করে তারা এই আলোচনা সভার মধ্যে গিয়ে গুন্ডারানের বডি রেখে আসবে। এরপর পরবর্তীতে কেউ যদি তাকে দেখে তাহলে চেক করতে এসে দেখবে সে মরে গেছে। এতে অন্য লোকদেরও ফিঙ্গারপ্রিন্ট তার বডিতে চলে আসবে, ফলে ভবানীরা আর ফেসে যাবে না। তো এরপরই তারা নিজেদের প্ল্যান মোতাবেক কাজ করতে শুরু করে। তারা ওই মিটিং এর মাঝখানে গুন্ডারানের বডি নিয়ে যায়। এরপরই তার হাতে একটা প্ল্যাকার্ডও দিয়ে দেয়। পরবর্তীতে সুযোগ বুঝে তাকে সেখানেই বসিয়ে রেখে চলে আসে। কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে আসে। পুলিশ তো সেই মিটিং ভেঙে দেওয়ার জন্য সেখানে গ্যাসও নিক্ষেপ করে, এরপর পানিও নিক্ষেপ করে। সবাই সেখান থেকে পালিয়ে চলে যায়, শুধু গুন্ডারান একইভাবে সেখানে বসে থাকে। পুলিশ যখন এটা লক্ষ্য করে তখন ইন্সপেক্টর নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তার কাছে এগিয়ে যায়। ইন্সপেক্টর গুন্ডারানকে হুমকি দিয়ে বলতে থাকে, তুমি কি আমাকে দেখে ভয় পাও না? আমি আমার চোখ দিয়ে তোমাকে ভস্ম করে দিতে পারি। সে একথা বলার সাথে সাথেই গুন্ডারানের বডি সেখান থেকে হেলে পড়ে যেতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে থাকে, আপনার কথা শুনে তো লোকটা মরেই গেল। ইন্সপেক্টর নিজেও তো অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, হয়তো এই লোকটা ওই অনশন গ্রুপের অনেক নামি দামি কেউ। যদি ওরা নিজেদের দলের লোকের এই অবস্থার ব্যাপারে জানতে পারে তাহলে তো আপনাকে সহ আপনার পুরো পরিবারকে উড়িয়ে দিবে। ইন্সপেক্টরও তো এবার এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়। তারা এবার সিদ্ধান্ত নেয় তারা গুন্ডারানের বডি এখান থেকে সরিয়ে ফেলবে। পরের দৃশ্যে আমরা দেখি সিএম এমএলএ কে ডেকে পাঠায়। সে তাকে জিজ্ঞেস করে গুন্ডারানকে এমএলএ কখন মেরে ফেলেছে। এমএলএ জানায় সে 9টার দিকে কাজ সেরেছে। সিএম তখন বলে, যদি 9টার দিকে ও মরে যেয়ে থাকে তাহলে কিভাবে অনশন হরতালের লোকেদের সাথে সেখানে যুক্ত হয়েছিল। এমএলএ তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। তখনই তারা টিভিতে দেখতে পায় গুন্ডারান সেই প্ল্যাকার্ড হাতে ওই মিটিং এ বসে আছে। এমনকি কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারেনি। এই ঘটনাটা পুরো মিডিয়াতে ভাইরালও হয়ে যায়। সিএম তো এসব দেখে এমএলএর উপর অনেক বেশি রেগে যায়। এদিকে ভবানীরা বাড়ি ফিরে বেশ নিশ্চিন্তেই কাজ করছিল। তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। তারা দেখে মাতাল মামা এসেছে। তবে মাতাল মামা নিজের সাথে গাড়িতে করে গুন্ডারানকেও নিয়ে এসেছিল। সকলেই তো এটা দেখে পুরো শকড হয়ে যায়। মাতাল মামা বলে, যখন সে ফিরে আসছিল তখন সে রাস্তায় পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশেরা রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল, আর ওই গাড়ির ভেতরে গুন্ডারান ছিল। তাকে দেখতে পেয়েই মাতাল মামা নিজের গাড়িতে তুলে নিয়েছে, কেননা তার ধারণা ছিল ভবানীরা গুন্ডারানকে অনেক মিস করছে। সবাই তো তার এই কথা শুনে পুরোই হতাশ হয়ে যায়, কিন্তু তাদের তো আর কিছু করারও ছিল না। তাই তারা ভাবতে থাকে পরবর্তীতে তারা কিভাবে গুন্ডারানের থেকে পিছু ছাড়াবে। তারা গুন্ডারানকে নিয়ে এবার ট্রেন স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে তারা তাকে একটা ট্রেনে উঠিয়ে দেয়, এমনকি তার মুখভঙ্গিও পরিবর্তন করে স্মাইল ফেস বানিয়ে দেয়। যখনই তারা গুন্ডারানকে সেখানে রেখে চলে আসবে তখনই দেখা যায় সেখানে টিকিট মাস্টার চলে আসে। তখন সে বিরক্ত হয়ে ভবানীদের বলে, তারা যে ট্রেনে নিজেদের লোককে উঠিয়ে দিয়েছে সেই ট্রেন তো সার্ভিসিং এর জন্য এখানে দাঁড় করানো আছে, এটা কোথাও যাবে না। তারা কি ট্রেনের নাম টিকিট নাম্বার না দেখেই এখানে উঠিয়ে দিয়েছে নাকি? ভবানী তো মনে মনে তখন বলতে থাকে, আমরা তো কোনোভাবে শুধু এর পিছু ছাড়াতে চাইছিলাম। তো বাধ্য হয়ে আবারও গুন্ডারানকে তাদের নিজেদের সাথেই ফিরিয়ে আনতে হয়। অন্যদিকে এমএলএ পট্টু ভবানী থেকে শুরু করে নিজের বাকি লোকেদের অর্ডার দিয়ে বলে তারা গুন্ডারানকে যেখান থেকে পারে যেন ধরে নিয়ে আসে। এদিকে ভবানীরা তখন গুন্ডারানকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার প্ল্যান করছিল। তো যখন তারা সবাই মিলে গুন্ডারানকে নিচে ফেলতে যাবে তখনই গুন্ডারানের ফোনে একটা কল আসে। সেটা রিসিভ করলেই দেখা যায় অপর পাশ থেকে কেউ গুন্ডারানকে 10 কোটি টাকা সংগ্রহ করে নিয়ে যেতে বলে। এই কথা শুনে তো ভবানীরা সবাই বেশ অবাক হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা কোনোভাবে ফোনটা নিজেদের সাথে রাখবে, এরপর সেই 10 কোটি টাকা উদ্ধার করবে। তো এরপরই দেখা যায় শিবানী নিজের রোবোটিক্স পাওয়ার ব্যবহার করে গুন্ডারানের ডেড বডি চালু করে। এমনকি তার ভয়েসে একটা চিপও লাগিয়ে দেয়, যাতে করে ভবানী মিমিক্রি করে তার ভয়েসে কথা বলতে পারে। এভাবে ভবানীরা নিজেদের সব প্রস্তুতি নিতে থাকে সেই 10 কোটি টাকা উদ্ধার করার জন্য। তো যখন তারা এসব প্রস্তুতি নিচ্ছিল
তখনই সেখানে সেই রকেট রাভি চলে আসে তার ইন্টারেস্টেড টাকার জন্য। সে যখন তাদের টাকার জন্য হুমকি দিচ্ছিল তখনই ভবানী গুন্ডারানের ভয়েসে তাদের সাথে কথা বলতে থাকে। যেহেতু সে ঠোঁট না নাড়িয়েও কথা বলতে পারত তাই সে পদ্ধতিটাই অবলম্বন করে। সবাই তো গুন্ডারানকে ভবানীর হাজবেন্ড ভাবে, তাই তারা তাদের ইন্টারেস্টের টাকা কালেক্ট করার সময় দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই পুলিশ ইন্সপেক্টর কমিশনারকে গিয়ে অনশন হরতালের সমস্ত ঘটনা জানায়। প্রথমে তো কমিশনার ভেবেছিল হয়তো ইন্সপেক্টর গুন্ডারানের উপরে লাঠিচার্জ করেছিল, কিন্তু ইন্সপেক্টর তাকে সবকিছু খুলে বলে। সেই সাথে এটাও জানায় তারা গুন্ডারানের বডি দূরে কোথাও ফেলে দিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার বডি গায়েব হয়ে গেছে। ততক্ষণে দেখা যায় সেই অনশন হরতাল করা সমস্ত লোকেরা সেখানে পৌঁছে যায়। তারা স্লোগান দিতে থাকে, আমাদের কাস্টের লোকেদের পুলিশ মেরে ফেলেছে। কমিশনার তখন বাধ্য হয়ে ইন্সপেক্টরকে 7 দিনের জন্য সাসপেন্ড করে আর তাকে 1 সপ্তাহের জন্য কোডা কানালে চলে যেতে বলে। অন্যদিকে ভবানীরাও গুন্ডারানের বডি নিয়ে কোডাই কানালে রওনা দিয়ে দেয় সেই 10 কোটি টাকা উদ্ধারের জন্য। রাস্তায় এমএলএ লোকেরা গুন্ডারানকে দেখতে পায়, যারা দ্রুত ভবানীদের গাড়ির পিছু করতে শুরু করে। মাতাল মামা তখন কোনোভাবে গাড়ি চালিয়ে তাদের নজর এড়িয়ে একটা জায়গায় চলে যায়। সে ভবানীদের বলে তারা যেন কোনো ক্যাব নিয়ে কোডাই কানালে চলে আসে। সে পরে নিজের গাড়ি নিয়ে সেখানে চলে আসবে, না হলে এমএলএ লোকেরা আবারও এই গাড়ির পিছু করতে থাকবে। ভবানীরা তখন গুন্ডারানকে নিয়ে কোডাই কানালের একটা বাসে উঠে যায়। এর মধ্যেই এমএলএ লোকেরাও মাতাল মামাকে ধরে ফেলে। তারা গুন্ডারানের কথা বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু মাতাল মামা তো তাদের কোনো কথার জবাবই দিচ্ছিল না। তখনই তাদের দলের একজন সেই বাসে ভবানীকে নিয়ে গুন্ডারানদের চলে যেতে দেখতে পায়। সে দলের বাকি দুজনকে কথা বললে তারা খেয়াল করে তারা নিজেদের গাড়ির চাবিই তো হারিয়ে ফেলেছে। তাই তারা এবার একটা ট্রাক থামিয়ে সেখানে উঠে ভবানীদের পিছু করতে শুরু করে। এদিকে ভবানীরা অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করে গন্তব্যের দিকে যেতে থাকে। রাস্তায় এক জঙ্গলের পাশের চেকপোস্টেই তাদের বাস থামে। সেখানে আবার এক লোকাল মাফিয়া গ্যাং এক ব্যক্তিকে মার্ডার করার প্ল্যান করছিল। সেই লিডার ওই ব্যক্তিকে মেরেই ফেলে। আর যখন সে কাজ শেষে সামনে তাকায় সে দেখে বাসের জানালা দিয়ে গুন্ডারান এদিকেই তাকিয়ে আছে। তখন তো সে চিৎকার করে নিজের দলের লোককে বলতে থাকে যে ওই লোক আমাকে মার্ডার করতে দেখে নিয়েছে, আগে ওকে ধরতে হবে। এর মধ্যেই বাস ছেড়ে দেয়। ঠিক তখনই মাতাল মামাও নিজের গাড়ি নিয়ে সেখানে চলে আসে, আর সেই মাফিয়া দল আবারও মাতাল মামার গাড়িতে করেই ভবানীদের পেছন পেছন যেতে শুরু করে। কিছুক্ষণ পরেই তাদের বাসের যাত্রা বিরতি দেয়া হয়। ভবানীরা যখন সেখানে নামে তখনই সেখানে কান্নিগা নামের সেই মেয়ের সাথে দেখা হয়। কান্নিগা ভবানীদের থামিয়ে বলে তার ফোনে চার্জ নেই, কিন্তু তাকে একটা জরুরি ফোন কল করতে হবে। ভবানীরা কি তাকে নিজেদের ফোন দিয়ে একটু সাহায্য করতে পারবে? ভবানী তখন নিজের ফোন তাকে দেয়। তখনই ভবানীর কাছে থাকা গুন্ডারানের ফোনে আবারও কল আসে। তখনই ভবানী বুঝতে পারে এটাই কান্নিগা, যে কিনা প্রায় গুন্ডারানকে ফোন করত। ভবানী তার মাকে তখন কোনোভাবে ম্যানেজ করতে বলে একটা সাইডে চলে যায়। সে গুন্ডারানের ভয়েসে এবার কথা বলতে থাকে। কান্নিগা তাকে বলতে থাকে গুন্ডারান কেন তাকে বলেছিল তার কোনো ফ্যামিলি নেই। ভবানী তখন কোনোভাবে তার কথা এড়িয়ে যায়। কান্নিগা তখন বলে সেই 10 কোটি টাকা যত দ্রুত সম্ভব আমাদের ব্যাংক থেকে তুলতে হবে। তো ভবানী যখন জানতে পারে কান্নিগাও এই টাকার ব্যাপারে জানে, সে তো বেশ চিন্তিত হয়ে পড়ে। কথা শেষে কান্নিগা যখন ফোন ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় তখনই ভবানী এসে তার মাকে সবকিছু জানায়। সেই সাথে এটাও বলে কান্নিগার কথা শুনে তার মনে হয়নি সে গুন্ডারানের গার্লফ্রেন্ড বা কোনো আত্মীয় হতে পারে, তবে তাদের এই 10 কোটি টাকা পাওয়ার রাস্তায় কান্নিগা বেশ বড় একটা ঝামেলা হতে পারে। অপরদিকে এমএলএর লোকেরা যেই গাড়িতেই উঠছিল সেই গাড়িরই টায়ার পাংচার হয়ে যাচ্ছিল, তাই তারা এবার গাধার পিঠে করেই রওনা দিয়ে দেয়। সেই পুলিশ ইন্সপেক্টরও তখন কোডাই কানালের উদ্দেশ্যেই যাচ্ছিল। সে তো নিজের পরিচয় লুকানোর জন্য তার বিখ্যাত মোচটাও কেটে ফেলে, কিন্তু দুঃখের বিষয় একটা লোক মোচ ছাড়াও তাকে চিনে ফেলে। কিন্তু সেই ইন্সপেক্টরের চেহারার এত বেশি প্রশংসা করে যে ইন্সপেক্টর তো অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি একটা ছেলে তো তার পেছনের সাইড দেখেই তাকে চিনে ফেলেছিল। বেচারা তো এই সব কিছুতে একদমই হতাশ হয়ে যায়। এই সময় পট্টু ভবানীর সাথে তার দেখা হয়। তারা কেউই তো কাউকে চিনত না, তো ভুলবশত তাদের দুজনের ধাক্কা লেগে যায়। ইন্সপেক্টর তখন তাকে সরি জানিয়ে বলে আসলে তার মাথা ঠিক নেই, তো সে কোনো দোষ না করেও দোষী, আর এজন্যই তাকে এমন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তখনই পট্টু ভবানী দুঃখ করে বলে আমার অবস্থাও আপনার মতোই, আমি দোষ করেও দোষী হতে পারছি না, কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আমি অপরাধ করেছি কিন্তু কেউ সেটা মানতেই যাচ্ছে না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি পট্টু ভবানী গুন্ডারানকে মেরে তার সাথে
সাথে হালকা ড্যান্সও করে এসেছিল, কিন্তু এখন তো কেউ তার এই কথা বিশ্বাসই করতে চাইছে না। পরের দৃশ্যেই আমরা দেখি পট্টু, ভবানী আর এমএলএর লোকেরা সেই বাসে উঠে যায়। তারা শিবানী আর ইয়াজিনীকে অজ্ঞান করে গুন্ডারানের বডি নিয়ে সেখান থেকে পালিয়ে একটা পার্কে চলে আসে। অন্যদিকে ভবানী আর তার মা এসে দেখতে পায় গুন্ডারানের বডি সেখানে নেই। তারা তখন কোনোভাবে শিবানী আর ইয়াজিনীকে জাগিয়ে তোলে। এরপরে তারা গুন্ডারানকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে এমএলএর চেলা তখন তাকে ভিডিও কল করে। পট্টু ভবানী বলে, এখন আমি আপনাদের সবাইকে ডেমো দেখাচ্ছি যে কিভাবে আমি গুন্ডারানকে মেরে ফেলেছিলাম। সে একটা ইঞ্জেকশনের মধ্যে বিষ ঢুকিয়ে সেটা গুন্ডারানের ঘাড়ের কাছে ঢুকিয়ে দেয়। আড়াল থেকে ভবানীরাও এই সব কিছু দেখে নেয়। এমএলএ তখন নিজের লোকেদের বলে তারা যেন গুন্ডারানের পুরো বডিতে মদ ছিটিয়ে দেয়, যাতে সকলে ভাবে সে মদের ওভারডোজে মারা গিয়েছে। তো তারাও কথা মতো কাজ করে। এরপরই সেখান থেকে চলে যায়। তখনই দূর থেকে ইন্সপেক্টর গুন্ডারানকে দেখতে পায়। সে তো ভাবে যে হয়তো গুন্ডারান পার্কের ঘোড়ায় বসে দোল খাচ্ছে, তাই সে দ্রুত কমিশনারকে ফোন করে এই ব্যাপারে জানায়। কমিশনার তো খুশি হয়ে বলতে থাকে, এর মানে অনশন ধর্মঘটের সেই ব্যক্তি বেঁচে আছে। এটা তো আমাদের ডিপার্টমেন্টের জন্য খুবই সম্মানজনক একটা বিষয় হবে। তুমি যদি কোনোভাবে তাকে জীবিত এখানে আনতে পারো তাহলে আমাদের ডিপার্টমেন্ট অনেক নাম করবে। ইন্সপেক্টর তো বেশ খুশি হয়ে যায় আর নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গুন্ডারানের কাছে চলে যায়। সে আবারও আগের মতো ভাব নিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। সে গুন্ডারানকে একটা ধাক্কা মারার সাথে সাথেই দেখা যায় সে আবারও নিচে পড়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরকে বলতে থাকে, স্যার এ তো আবারও মরে গেল। বেচারা ইন্সপেক্টর তো বলতে থাকে, আমি তো এবারেও কিছুই করলাম না। তো যখনই কমিশনার আবারও তাদের ফোন করে, অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ইন্সপেক্টর স্যার আবারও এই লোককে মার্ডার করে ফেলেছে। কমিশনার তখন বলে, একটা লোককে এতবার মেরে ফেলতেও কি বিরক্ত বোধ করছে না সে? এরপর সে ইন্সপেক্টরকে অনেক বকাবকি করে। এরপর তাকে বলে ইন্সপেক্টর যেন গুন্ডারানের বডি পুলিশ স্টেশনে নিয়ে আসে। তারা তার পোস্টমর্টেম করে মৃত্যুটা অ্যালকোহলের ওভারডোজ বলে চালিয়ে দিবে। ইন্সপেক্টর তো এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে সেই মাফিয়া গ্যাংও সেখানে পৌঁছে যায়। যখন ইন্সপেক্টর কমিশনের সাথে কথা বলছিল সেই ফাঁকে সেই মাফিয়া গ্যাং গুন্ডারানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা তো গুন্ডারানের বডি বেঁধেও রাখে। লিডার তো তার পেটে ছুরি ঢুকাতেই যাবে, তখনই ভবানীরা সেখানে চলে আসে। তারা কোনোভাবে সেই লিডারকে বলতে থাকে গুন্ডারান চোখে দেখতে পায় না, এমনকি সে নিজের কোনো বডি পার্টসও নাড়াতে পারে না। তার কঠিন একটা অসুখ আছে, তাই কিছু দেখার তার কোনো সুযোগই নেই। তো ভবানীদের বানানো এসব গল্প শুনে তো সেই মাফিয়া লিডার বেশ ইমোশনাল হয়ে পড়ে। এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে। ভবানী ফাদারকে বলে, এত কাহিনী করার পর আমরা ফাইনালি কোডাইকানালে পৌঁছে গিয়েছিলাম। দৃশ্য আবারও আসে ফ্ল্যাশব্যাকে। তখন দেখা যায় কোডাইকানালে পৌঁছে যাতে তারা ধরা পড়ে না যায়, তাই তারা শহরের একটু দূরে একটা গেস্ট হাউসে উঠে পড়ে। সেখানে তারা শিবানীর সমস্ত রোবোটিক্স পার্ট ফুল চার্জ দিয়ে নেয়। এরপর তারা মাতাল মামাকে ম্যানেজার বানিয়ে ভবানী তার সাথে কথা বলার প্র্যাকটিস করতে থাকে। তারা ভালোভাবে সব প্রস্তুতিও নিতে থাকে যাতে ব্যাংকে গিয়ে পরবর্তীতে কোনোভাবেই তারা ধরা না পড়ে যায়। তো এই সব প্রস্তুতি নিয়ে তারা ফাইনালি ইউবিসি ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা ব্যাংকের চেকবুকে ইয়াজিনীর মাধ্যমে সিগনেচারও করে নিয়েছিল। ম্যানেজার যেহেতু আগে থেকেই গুন্ডারানকে চিনত, তাই সে তো তার সাথে গল্প করতে শুরু করে। ভবানীরা তো অনেক কষ্টে নিজেদের প্ল্যানের দিকে এগিয়ে যায়। ম্যানেজার তখন গুন্ডারানকে আরো একটা জায়গায় সিগনেচার করতে বলে। ভবানী আর তার মা তখন ম্যানেজারের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করে, আর এই ফাঁকে শিবানী সিসি ক্যামেরা কভার করে নেয় আর ইয়াজিনী গুন্ডারানের সিগনেচার নকল করে দিয়ে দেয়। এই সময় কান্নিকা বারবার গুন্ডারানকে ফোন করে যাচ্ছিল, কিন্তু ভবানী তো বারবারই সেটা কেটে দিচ্ছিল। তো তাদের সিগনেচার শেষে গুন্ডারানের সব প্রসিডিওরও শেষ হয়ে যায়। এখন তো এখানে কান্নিগার সাইন দরকার। এই কথা শুনে তো ভবানীরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ম্যানেজার তখন জানায় এটা কান্নিগা আর গুন্ডারানের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তাই দুজনের সিগনেচার ছাড়া টাকা উঠানো সম্ভব না। সবাই তো এই কথা শুনে শকড হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের প্ল্যান ফ্লপ হয়ে গেছে, তাই তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা ব্যাংক থেকে বের হয়ে চলে যাচ্ছিল তখনই সেখানে কান্নিগা চলে আসে। ভবানীরা তখন কোনোভাবে তার নজর এড়িয়ে গুন্ডারানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কান্নিগা তখন ম্যানেজারের থেকে গুন্ডারানের এখানে আসার ব্যাপারটা জানতে পারে, তাই সে দৌড়ে বাইরে চলে যায় তাকে খোঁজার জন্য। কিন্তু তার আগেই ভবানীরা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে। ভবানী ফাদারকে বলতে থাকে, আমরা বুঝতে পেরেছিলাম কান্নিগা যতদিন আমাদের রাস্তায় থাকবে ততদিন আমরা কখনোই 10 কোটি টাকা হাতে পাবো না। তাই আমরা ভাবছিলাম কান্নিগাকে মেরে ফেললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই উদ্দেশ্যে আমরা ওকে ফোনও করেছিলাম। তো দৃশ্য চলে যায়
আবারও ফ্ল্যাশব্যাকে ভবানী গুন্ডারানের ভয়েস নকল করে কান্নিগাকে ফোন করে। সে তাকে গ্লাস হাউস নামের একটা জায়গায় আসতে বলে। ঠিক তখনই সেখানে কান্নিগা চলে আসে। আসলে সে আগে থেকেই তাদের ফলো করে এখানে চলে এসেছিল। সে বুঝতে পেরে যায় যে ভবানী গুন্ডারানের ভয়েস নকল করে তাকে ফোন করেছিল। কান্নিগা তখন গুন্ডারানকে বলতে থাকে কিভাবে তার সামনে কেউ এমন একটা কাজ করতে পারে আর সে চুপচাপ বসে আছে। এই সময়ই কান্নিগা লক্ষ্য করে গুন্ডারান তো মারা গেছে। সেভাবে হয়তো টাকার লোভে ভবানীরাই এ কাজ করেছে। তখনই তো ভবানী তাকে প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তো কান্নিগা অনেক ইমোশনাল হয়ে যায়। সে বলে গুন্ডারান মিলিয়নার না যেমনটা তোমরা ভাবছো, আর না এই অ্যাকাউন্টের সমস্ত টাকা তার। এরপরই সে আসল কাহিনী বলতে শুরু করে। কান্নিগা বলে বিখ্যাত পাপেটার সান্ধেয়া কেস মাদুরাই হাইকোর্টে যখন অনুষ্ঠিত হয়েছিল তখন থেকে এই কাহিনী শুরু। দৃশ্য চলে যায় আরো পাস্টে, যেখানে গুন্ডারানকে আমরা সান্ধেয়ার সেই কেসটা লড়তে দেখি। সান্ধেয়ার পাপেট শোর উপরেই তার পরিবার নির্ভর করত। 17 মে স্কাইপ টিভি রিপোর্টার কান্নিগা যখন সান্ধেয়ার ইন্টারভিউ নিতে গিয়েছিল তখন হঠাৎই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে এমএলএর সেই মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তার চেকআপের জন্য। সেখানে সান্ধেয়ার থেকেও একটা ব্ল্যাঙ্ক পেপারে সাইন করিয়ে নেওয়া হয় তার ফ্রি ট্রিটমেন্টের কথা বলে, কিন্তু পরবর্তীতে এমএলএ সেই হসপিটাল থেকে ফ্রি ট্রিটমেন্ট দিতে বারণ করে দেয়। এরপর যখন সে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে যায় তখন সে জানতে পারে এমএলএ সেই মেডিকেল ক্যাম্প থেকে তার অজান্তেই তার থেকে তার সমস্ত মেডিকেল পলিসি নিয়ে নেওয়া হয়েছে। সান্ধেয়া বলে সে তাদের এই কাজ মিডিয়ার সামনে এক্সপোজ করে দিবে। এমএলএ এটা শোনার পরই সান্ধেয়ার কার অ্যাক্সিডেন্ট করায়। সে নিজেই তাকে গাড়ি চাপা দেয়, এতে সান্ধেয়া সেখানেই মারা যায়। এই ঘটনার জন্য এমএলএর বিরুদ্ধে কেস করে গুন্ডারান, আর এই সমস্ত ঘটনার সাক্ষী দিয়েছিল কান্নিগা। তখন পেরুমাল নামের এক লয়ার এমএলএর পক্ষে এই কেস লড়েছিল। সে প্রমাণ করে দেয় যে এই ঘটনা কোনো মার্ডার ছিল না, বরং শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। পুলিশরাও তার পক্ষে সাপোর্ট দেয়। এ কারণে এমএলএর কোনো শাস্তিই হয় না। মিথ্যা উইটনেসের ভিত্তিতে সে জামিনও পেয়ে যায়। এরপরই সান্ধেয়ার পরিবারকে এমএলএর হাত থেকে বাঁচানোর জন্য গুন্ডারান তাদেরকে একটা পরিত্যক্ত বিল্ডিং এ শিফট করে দেয়। সে তাদের সব সময় অনেক সাহায্য করত। পরবর্তীতে যখন এমএলএ নিজের ইলেকশনের প্রস্তুতি নিচ্ছিল আর অন্যায়ভাবে টাকা সাপ্লাই করছিল তখন গুন্ডারান সেই টাকাগুলো উদ্ধার করে গরিবদের মাঝে সেই টাকাগুলো বিলিয়ে দেওয়ার জন্য। এরপর তারা ইউবিসি ব্যাংকের ম্যানেজারের সাহায্যে এই টাকাটা ওই ব্যাংকেই রাখে। গুন্ডারান আগেই ভেবেছিল এমএলএ তার কোনো ক্ষতি করে দিতে পারে, তাই সে কান্নিগার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করে যাতে এমএলএ তার কোনো ক্ষতি করে দিলে কান্নিগা যেন এই টাকাগুলো তুলে ভিকটিমদের পরিবারকে দিতে পারে। তো ভবানীরা যখন এই সমস্ত ঘটনা জানতে পারে তারা তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কেননা তারা বুঝতে পেরেছিল সেই 28টা পরিবারকে বাঁচানোর জন্য এই 10 কোটি টাকাই তাদের সম্বল। তাই তারা সবাই একসাথে এই টাকা তুলে সেই পরিবারদের দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গুন্ডারানের বডি নিয়ে আবারও ব্যাংকের উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়ে, কিন্তু যখন তারা যাচ্ছিল তখনই তাদের এমএলএ দেখে নেয়। সেও পুজো করতে তখন সেই জায়গায় গিয়েছিল। এমএলএ আর তার দল গুন্ডারানের পিছু করতে শুরু করে। এদিকে ভবানীরা ব্যাংক বন্ধের আগেই দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে ম্যানেজার আর তার পিএ সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারে ভবানীরা ফ্রড করতে এখানে এসেছিল, তাই তারা পুলিশকে কল করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে গুন্ডারানকে ইন্সপেক্টরও দেখে নেয়, তাই সেও তার পিছু করার সিদ্ধান্ত নেয়। সে তো এমএলএ থেকে এর জন্যই লিফট চায়, কিন্তু এমএলএ লোকেরা তাকে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে ম্যানেজারও লোকাল পুলিশদের নিয়ে ভবানীদের খুঁজতে বেরিয়ে পড়ে। ভবানীদের গাড়ি আবারও রাস্তায় এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তাদের সবাইকে একটা পরিত্যক্ত বাড়িতে বাধা অবস্থায় দেখতে পাই। এমএলএ ফাইনালি তাদেরকে ধরে এখানে এনেছিল, কিন্তু সে গুন্ডারানকে তাদের সাথে সেখানে খুঁজে পায়নি। তাই সে রেগে বলে গুন্ডারান আমার 10 কোটি টাকা চুরি করেছে, তাই আমি ওকে মেরে ফেলার প্ল্যান করেছিলাম, আর তোমরা ওকে এখানে এনে মজা মাস্তি করছো। সকলেই তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে গুন্ডারান মারা গেছে, কিন্তু সে তো কারো কথাতেই বিশ্বাস করছিল না। এই সময়ই আমরা কান্নিগাকে গুন্ডারানের বডি নিয়ে সাইডে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আসলে সেই তার বডি সরিয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎই তার হাত থেকে ছুটে গিয়ে হুইল চেয়ার সহ গুন্ডারানের বডি নিচে চলে আসে, আর তার হুইল চেয়ারে বেঁধেই এমএলএ উল্টে পড়ে যায়। এমনকি এমএলএ লোকেরাও তার কাছে আসতে পারে না। তার আগেই তারা নিজেরাই বিভিন্ন জিনিসের সাথে পা বেঁধে পড়ে যেতে থাকে। কিছু না করেও গুন্ডারান সেই ফাইটে জিতে যাচ্ছিল। এই ফাঁকে ভবানীরা সবাই নিজেদের ছাড়িয়েও নেয়।
এরপরই তারা সান্ধ্যা সেই পাপেটের মতো গুন্ডারানের বডিতে দড়ি লাগিয়ে নেয়। এরপর পাপেট শোর মতো তারা গুন্ডারান শো করতে থাকে। সবাই একসাথে তার বডি পরিচালনা করতে থাকে। ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্টও তখন সেখানে চলে আসে। তারাও তো এই ফাইট সিন দেখতে থাকে, কিন্তু একসময় এমএলএ গুন্ডারানকে গুলি করে বসে। এরপরই সে সিএম কে ফোন করে খুব গর্ব করে বলতে থাকে, আমি এখন নেক্সট সিএম, কেননা আমি গুন্ডারানকে নিজ হাতে মেরে ফেলেছি। তখনই সে দেখতে পায় তার সামনে সমস্ত রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, আর সবাই তার এই সমস্ত কথা ভিডিও রেকর্ডও করে নেয়। সকলেই ভেবে নেয় এমএলএ গুন্ডারানকে মেরে ফেলেছে। এভাবেই তার সব খেলা শেষ হয়ে যায়। এদিকে ম্যানেজারও গুন্ডারানের সব টাকা ব্যাংক থেকে তোলার পারমিশন দিয়ে দেয়। ভবানীরা তখন অনেক সম্মানের সাথে গুন্ডারানের ফিউনারেলের আয়োজন করে। এরপর তারা সেই সমস্ত টাকা ভিকটিমদের পরিবারকেও দিয়ে দেয়। দৃশ্য চলে আসে বর্তমানে। ফাদার তখন বলে গুন্ডারান মারা গিয়েও সে 28টা পরিবারের মাধ্যমে সে সবসময় বেঁচে থাকবে। ভবানী বলে এভাবে কারো মৃতদেহ ব্যবহার করার জন্য সে খুবই গিল্টি ফিল করছে, তাই সে এখানে গডের কাছে মাফ চাইতে এসেছে। ফাদার তখন বলে তাদের কর্মের মাধ্যমেই তাদের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, আর সে ভবানীকে ধন্যবাদও জানায় তার জীবনের এত সুন্দর কাহিনী তার কাছে শেয়ার করার জন্য। তখন আরো একজন ব্যক্তি আসে নিজের জীবনের কাহিনী ফাদারের সাথে শেয়ার করতে, কিন্তু ফাদার তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, কারণ তাকে যে তার ডাক্তারের কাছে যেতে হবে। তো এরপর থেকেই সে একটা নির্দিষ্ট টাইম সেট করে দেয় তার কাউন্সিলিং পাওয়ার জন্য, যাতে করে সে তার নিজের কাজও করতে পারে আর সবার মন রক্ষা করে তাদেরকে সাহায্যও করতে পারে। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের একটা মজার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।